আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা 13 থেকে 15 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। পিয়া বিনা জাগে না রে, নারে জিয়া লাগে না রে, পিয়া বিনা জিয়া লাগে না, জিয়া বিনা জাগে না রে, নারে জিয়া লাগে না রে, পিয়া বিনা জিয়া লাগে না। আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনার ঘর আমাদের, তুই হলে রোদ আমি রংধনু হই। ছিল সে শহর আমাদের, ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল। ছিল রোজের চলাচল আমাদের, আমি হব রাত আর তম গগন জুড়ে রূপালী চাঁদ, নিকষ কৃষ্ণ আকাশে তার রাজ, দু একটা তারার উজ্জ্বল ঝলকানি, মৃদু ঠান্ডা হাওয়া, নিস্তব্ধ চারপাশ, জানালার পাশের খাম্বা আকৃতির কাঁঠাল গাছের পাতার ফাঁক দিয়ে মিটমিটে চাঁদের আলো। বিছানার উপর 2 হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে শারহান। নিথর নিশ্চল জান্নাহ অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে শারহানের দিকে। ক্ষীণ শ্বাস নিচ্ছে সে অত্যন্ত সন্তর্পণে, চোখের পাল্লা নৈশব্দে ওঠানামা করছে। শারহানের গানে তার দিকেই তাকিয়ে আছে। শারহান উঠে বসে, জান্নাহ এর গলার কাছে মুখ নিয়ে অদর ছোঁয়াতে থাকে। তার শুষ্ক ঠোঁটের ছোঁয়াতেই জান্নাহের মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়। শিউরে ওঠে লুমকুক, দুর্বল হাতে ধাক্কা মারে শারহানকে। বেখেয়ালি শারহান নিজের উপর ধীরতা না রাখার কারণে বিছানায় এলিয়ে পড়ে। হঠাৎ দমকা বাতাসে পটপট করে উড়ে যাওয়া পর্দার ফাঁক গলিয়ে রূপালী চাঁদের পূর্ণ আলো পড়ে শারহানের মুখে। শারহান স্মিত হাসে। তার সেই হাসিতে ঝনঝনিয়ে ওঠে জান্নাহের অন্তরাত্মা। প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে সে। শারহান কিছুক্ষণ থেমে ফিচেল গলায় বলল, আমি ব্যর্থ। বিয়ে হয়েছে 8 মাস। আপনি এখনও প্রথম দিনের মতো। ছোঁয়া লাগতেই আটকে ওঠেন। এতদিনেও আপনার টিটিলেশন গেল না। জান্নাহ কিছু বলল না, উদাস হয়ে বসে রইল। বিষণ্ণ চোখজোড়া ভাবলেশহীন। ব্যস্ত ঘড়ির কাঁটা অবিরাম চলছে, কিন্তু জান্নাহের চোখে ঘুম নেই। মেডিসিন খাইয়ে দিয়েছে শারহান, তারপরও ঘুমায়নি জান্নাহ। বাধ্য হয়ে শারহানও জেগে আছে তার সাথে। জান্নাহের চুলকানি কমে এসেছে, ফুলাভাবটাও কমেছে, কিন্তু এখনও অসহ্যকর ব্যথা। কিছুক্ষণ পরপরই হেঁচকি তুলে কেঁদে ওঠে জান্নাহ, আবার চুপ হয়ে যায়। শারহান শান্ত সাবলীল, তার মধ্যে কোনো উদ্দীপনা নেই, নেই কোনো আক্ষেপ, হয় সংকোচ। আচমকা জান্নাহ কেঁদে ওঠে। শারহান ব্যস্ত হয়ে ওঠে বসে। জান্নাহের চোখ মুখে সরল গলায় বলল, চুপ, একদম কাঁদবেন না। আমার রজনীগন্ধার চোখের পানি এত সস্তা নয়। জান্নাহের অক্ষিযুগল মানল না, ঝমঝমিয়ে ঝরতে লাগলো। আদ্র গলায় বলল, শারহান মা। শারহান নিজের অদর চেপে ধরে জান্নাহের উষ্টা ধরে দীর্ঘ সময় নিয়ে চুমু খায় তার ঠোঁটে। মোলায়েম গলায় বলল, ভুলে যান সব। আল্লাহ পাক যার মৃত্যু যেভাবে লিখেছে সেভাবেই হবে, তা ঠেকানোর ক্ষমতা কারো নেই। জান্নাহ নাক টেনে টেনে ধরা গলায় বলল, কিন্তু। শারহান পুরোদস্তুর ঝুঁকে যায় জান্নাহের দিকে। 2 হাতের অঞ্জলিতে তার মুখ নিয়ে কপালে চুমু খেয়ে বলল, আর কত জ্বালাবেন আমাকে? এতটুকু শান্তি দিলেন না। জান্নাহ মলিন চোখ দুটো অবনত করে। জান্নাহকে শারহান ম্যাগনোলিয়ার লাশ দেখতে দেয়নি, কারণ এতে তার অবস্থার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু যখন থেকে ম্যাগনোলিয়ার কথা শুনেছে, থেমে থেমে একটু পরপর হাউমাউ করে কেঁদে ওঠে জান্নাহ। জান্নাহের শরীরে হাত বুলায় শারহান, বিরস মুখে বলে, কি অবস্থা করছেন? নিজেকে দেখছেন? জান্নাহ থেমে থেমে হেঁচকি তুলছে। পুরো ঘরে অন্ধকার, চাঁদের আলোয় নিজেকে দেখে জান্নাহ। বৃতৃষ্ণা তার ভাবাবেশ। আহত গলায় বলল, আঙ্গুল ফুলে কলা গাছ। আওয়াজ করে হেসে ওঠে শারহান। দুষ্ট মিশ্রিত গলায় বলল, শরীর ফুলে ভেলা। জান্নাহ সদ্বিগ্ন চোখে তাকায়। শারহান রসালো গলায় বলল, আঙ্গুল ফুলে কলা গাছ হয়? আপনার তো পুরো শরীর ফুলে গেছে, তা দিয়ে ভেলা বানাবো এখন আমি। লাজুক হাসে জান্নাহ। শারহান জান্নাহকে শুইয়ে দেয়। শাড়ি বদলে পাতলা একটা কামিজ পরেছে জান্নাহ। শরীর জুড়ে অস্বস্তি। জান্নাহের বুকের উপর থেকে ওড়নাটা সরিয়ে দেয় শারহান। তিক্ত গরমে অ্যালার্জি আরও বেশি কষ্টদায়ক। অনবরত ঘুরতে থাকা ফ্যানের বাতাস যেন বড্ড উত্তপ্ত। কিন্তু জান্নাহের এখন শীতলতা প্রয়োজন। জান্নাহের উপর হালকা ঝুঁকে নরম গলায় শারহান বলল, ঘুমানোর চেষ্টা করুন, ভালো লাগবে তাহলে। জান্নাহ বিষণ্ণ চোখে আহত গলায় বলল, ম্যামের সাথে এমন কেন হলো? শারহান ঈষৎ রাগ মিশ্রিত গলায় বলল, বললাম না, আর না, একদম চুপ, ভুলে যান এইসব। শারহান থামল, ব্যস্ত হয়ে আবার সন্দিহান গলায় বলল, ডক্টর ঘুমের ওষুধও দিয়েছে, তাও আপনার ঘুম আসছে না কেন?
জান্নাহ সরল দৃষ্টিতে তাকায়। শারহান বিগলিতভাবে হেসে হিসিয়ে বলল, দিলেন তো আমার পুরো সপ্তাহটা নষ্ট করে। তাড়াতাড়ি ঠিক হয়ে উঠুন। শারহান গবুর চুম শারহান গভীর চুমু খায় জান্নাহের গলায়। জান্নাহ নিরুত্তেজ। জান্নাহের পাশ থেকে বালিশ নিয়ে কাউচে স্টান হয়ে শুয়ে পড়ে শারহান। দমদমে গলায় বলল, ঘুমান রজনীগন্ধা, না হলে কিন্তু ভালো হবে না। বুকের উপর একটি কুসুম চেপে ধরে চোখ বুজে শারহান। শারহানের মানুষলোকে ভেসে ওঠে দুটো হাস্যোজ্জ্বল চোখ। যে বারবার ফিরে দেখছে তাকে। শারহান সেই অবস্থায় মৃদু হাসে। প্রশান্তিতে ছেয়ে যায় তার মন মস্তিষ্ক। জান্নাহ তাকিয়ে আছে শারহানের দিকে। লোকটাকে কখনো বুঝে উঠতে পারে না। জান্নাহ মুহূর্তেই বজ্র কঠোর, আবার পরক্ষণেই কুসুম কমল। জান্নাহ চক্ষু মোদন করে। ঘড়ির কাঁটা তখন 4টার ঘরে। ম্যাগনোলিয়াকে গভীরভাবে দেখছে শারহান। নরম তুলতুলে শরীরে এখন অজস্র সুতার টানাপোড়ন। বিভৎসতা। শারহানের পাশেই দাঁড়িয়ে আছে ফরেন্সিক ডক্টর ইরফান। চিন্তিত গলায় বললেন, মার্ডারার অত্যন্ত চালাক। শারহান সন্দিহান গলায় বলল, যেমন? ইরফান ম্যাগনোলিয়ার গলার কাছ থেকে সাদা কাপড়টা সরিয়ে তার গলার ক্ষতটা দেখায়। স্বাভাবিক গলায় বলল, খুনি যেই হোক, সার্জিক্যাল নাইফ ইউজে সে পারদর্শী। ভিকটিমের গলার মাঝে এমনভাবে তা পুশ করা হয়েছে যাতে করে সে কোনো আওয়াজ করতে না পারে। শারহান বিস্মিত গলায় বলল, তাহলে ডেথ? ইরফান ধীর গলায় বলল, অ্যাক্সেস ব্লিডিং। খুনি নাইফকে ভেতরে ঢুকিয়ে টার্ন করে। এতে করে স্বর্ণালী ছিঁড়ে যায়। ভিকটিম আওয়াজ করার টাইম পায়নি, কিন্তু ব্লিডিংয়ের কারণেই তার মৃত্যু ঘটে। শারহান নিশ্চুপ দৃষ্টিতে কিছুক্ষণ ভাবলেশহীন হয়ে তাকিয়ে থাকে। কপালে চিন্তার ভাঁজ, কিন্তু তা প্রকাশ করে না। সাবলীল গলায় বলল, আর কিছু? ইরফান চকিতে বলল, ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। ইরফান একটা চিরকুট দেয়। ছোট্ট করে হাসে শারহান। সেই একই লেখা। শারহান কোনো প্রতিক্রিয়া করল না। সহজভাবে বের হয়ে আসে রুম থেকে। ওয়েটিং চেয়ারে বসে আছে জ্যাকি, ম্যাগনোলিয়ার হাজব্যান্ড, বিষণ্ণ অবসাদগ্রস্ত। হাত দুটো দুই পায়ের মাঝে দিয়ে স্থির হয়ে বসে আছে। চুলগুলো এলোথেলো। শারহানকে বের হতে দেখেই ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায়। কম্পনরত গলায় বলল, মেঘ। আর কিছু বলতে পারল না সে। কান্নায় ভেঙে পড়ে। 2 হাত দিয়ে চোখ চেপে ধরে ঠোঁট উল্টে নিজের কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করে। 2 মাস নিরলস পরিশ্রম করে ম্যাগনোলিয়াকে বিয়ের জন্য রাজি করায় জ্যাকি, কিন্তু বিয়ের 6 মাস না যেতেই সব কিছু শেষ। ম্যাগনোলিয়াকে ফিরিয়ে নেওয়ার অনেক চেষ্টা করে জ্যাকি, কিন্তু ম্যাগনোলিয়া কোনোভাবেই রাজি হয়নি। শারহানের প্রেমে মত্ত হয়ে জ্যাকির পবিত্র ভালোবাসাকে পায়ের তলে পিষে ফেলেছে। আজ তার এই করুণ পরিণতি তারই কর্মের ফল। একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে পায়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে শারহান। চোখে মুখে নির্লিপ্ততা। গাড়িতে বসে শারহান তার দিকেই উন্মুখ হয়ে চেয়ে আছে শাইক। আজ সকালেই এসেছে সে। তাকে নিয়েই হসপিটালে আসে শারহান। উৎসুক গলায় প্রশ্ন ছড়ে শারহান, স্যার, মেয়েটা কিন্তু ভাগ্যবতী, না হলে তো আজ। শারহানের শক্ত দৃষ্টিতে কথা গিলে নেয় শাইক। শারহান অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, জ্যাকি ছেলেটা ভালো ছিল। শাইক ভাবুক নয়নে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু স্যার, যা হচ্ছে তা কিন্তু ভয়ঙ্কর। আপনি কিছু বুঝতে পারছেন? শারহান সস্মিত অধর ঝোড়া ছড়িয়ে বলল, মৃত্যু অমোঘ সত্য শাইক। জন্মিলেই মরিতে হয়, হয় আজ না হয় কাল। কিন্তু ম্যাম। শারহান ক্ষিপ্ত চোখে তাকায়। আত্মবিশ্বাসী স্বরে বলল, আমি থাকতে তার ছায়াও কেউ মারাতে পারবে না। জান্না সে আমার রজনীগন্ধা। শাইক ঘাবড়ে যায়। তার স্যারের চোখে মুখে অদ্ভুত রহস্য, যার কুলকিনারা সে খুঁজে পাচ্ছে না। কিন্তু সে ভীত। নেক্সট কে? আর কতদিন চলবে এসব? আদৌ এর শেষ কবে? বসন্তের শুরুতে প্রকৃতিতে শীতলতা থাকলেও ধীরে ধীরে তা উষ্ণতায় ছেয়ে যায়। তপ্ত সূর্য সবসময় তার তেজস্বীতার ঠাট বজায় রেখে গনগন করে জ্বলছে। অনবরত ঘুরতে থাকা ফ্যানের নিচে বসেও রক্ষা নেই। ব্যবসা গরমে শরীরের আশেপাশে যেন আগুনের বলয় আচ্ছাদিত। উদম গায়ে বসে আছে রাফাত। তার হৃদযন্ত্রের ঠিক উপরেই ব্ল্যাক কালারের ট্যাটু করা জান্না লেখা সেখানে। ঠিক তার একটু উপর থেকেই গড়িয়ে পড়ছে উষ্ণ লৌহ। আবেগশূন্য হয়ে তাকিয়ে আছে সম্মুখপানে। বেখেয়ালিভাবে তার হাতের সার্জিক্যাল নাইফ চলছে তার বুকের উপর। ঘরে ঢুকেই তা দেখে আচম্বিত হয় ইশাক। ত্রস্ত পায়ে এসে দাঁতে দাঁত চেপে উদাসী রাফাতের হাত থেকে নাইফটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। গমগমে গলায় বলল, পাগল হয়ে গিয়েছিস? কি করছিস এসব? রাফাত নৈশব্দে মিষ্টি হাসল। শান্ত স্বাভাবিক গলায় বলল, শরীরের রক্তক্ষরণ তো দেখা যায়, হৃদয়ের রক্তক্ষরণ কি বোঝা যায়? ইশাক দাঁত খামটি মেরে বলল, এসব ভ্যাবলা মার্কা দেবদাসগিরি বন্ধ কর। 21 শতাব্দীতে এসে শালা দেবদাসের মতো অভিনয় করস কেন? রাফাত মৃদু হাসল। ইশাক ব্যস্ত হয়ে একটা
ফার্স্ট এড বক্স এনে রাফাতের ক্ষত জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। রাফাত এখনও নিরুত্তাপ, তার মধ্যে কোনো চঞ্চলতা নেই কোনো উদ্দীপনা। ফোঁস করে একদম ফেললো ইশাক। রাফাতের পাশে বসে সশব্দে বলল, বন্ধ করে এসব পাগলামি রাফাত, প্লিজ দোস্ত। রাফাত চোখে হাসে, তার পাঁজর যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। গোলা চোখে ইশাকের দিকে অগ্নি আবদ্ধ করে রুদ্ধশ্বাসে বলল, আমি কি সত্যিই অপরাধী? সত্যিই কি এতটা কষ্ট আমার জীবন সংবিধান লেখা ছিল, নাকি কেউ জোর করে আমার ভাগ্যই বদলে দিয়েছে? ইশাক প্রগাঢ় চাহনিতে রাফাতকে দেখে। গত কয়েকদিনে কেমন ম্লান হয়ে গেছে রাফাতের চেহারা। নির্ঘুম রাত্রিযাপন, স্কুলে গিয়ে অধীর আগ্রহ নিয়ে বসে থাকে কখন জান্না আসবে। বাসায় বসে অদ্ভুত সব কাণ্ড ঘটায়। ভবিতব্য ডক্টর এখন একজন মেন্টাল পেশেন্টের পরিণত হচ্ছে দিন দিন। ইশাক রাগ মিশ্রিত গলায় বলল, তুই নিজের সাথে সাথে আমার জীবনটাও শেষ করে ফেলবি। ডক্টরি বাদ দিয়ে এখন তোর বডিগার্ড হতে হবে। ইন্টার্নি বাদ দিয়ে এই এখানে এসে পড়ে রয়েছি শুধু তোর জন্য, তোর রেড চেরির জন্য। আর তুই? রাফাত ছোট্ট শ্বাস ফেলে নিরুদ্বেগ গলায় বলল, তাকে তো আমি পেয়েছি। ঈশা গম্ভীর গলায় বলল, তুই কি শিওর ওই মেয়েটাই জান্না? রাফাত উঠে দাঁড়ায়, চমৎকার হাসল সে হাসিতে কিছু তো একটা ছিল যা ইশাক জানে না। রহস্যোচ্ছল বলল রাফাত, তার অন্তরাত্মাকে চিনি আমি, আর তাকে চিনব না? রাফাত থামল, পুরো ঘরে চোখ বুলিয়ে মৃদু হাসল। বিছানার উপর তার কালো রঙের শার্টটা পরে আছে। ঘর জুড়ে সমস্ত জিনিস এলোমেলো। রাফাতের অশান্ত মন শান্ত করার জন্য ঘরকে অশান্ত করে ফেলেছে সে। রাফাতের মনে হলো এই তো জান্না এসে বলবে, রাফাত কি বাচ্চা, কি অবস্থা করেছো ঘরের? এমন নোংরা ঘরে আমি কখনো তোমার বউ হয়ে আসবো না। না মানে না। আরেক পশলা হাসলো রাফাত। তখন সে জান্নাকে আলতো হাতে নিজের কাছে টেনে বলবে, বউ না হলে গার্লফ্রেন্ড হও। জান্না খিলখিলিয়ে হাসবে, ঝরঝরে গলায় বলবে, উহু, আমি রাব্বাতুল বাইত হব। রাফাত কিঞ্চিত ব্রুকুচকে সন্দিহান গলায় বলবে, সেটা আবার কি? ঝলমলে হেসে জান্না বলবে, ঘরের রানী। রাফাত অস্বীকার করে বলবে, না, তুমি তো আমার হৃদয়ের রানী। দীর্ঘশ্বাস ফেলল রাফাত। শ্রান্ত দুই চোখ মোদন করতেই গড়িয়ে পড়ল স্মিত নোনতা জলের প্রস্রবণ। ইশরাক রাফাতের কাঁধে হাত দেয়, আবেগপূর্ণ গলায় বলল, প্লিজ এইভাবে ভেঙে পড়িস না। ও এই এলাকায় আছে, খুঁজে নিব ওকে আমরা। রাফাত ভাবাবেশবিহীন গলায় বলল, খুঁজে আমি ওকে নিবই। ওকে যে আমার প্রশ্নের জবাব দিতে হবে। কি খামতি ছিল আমার ভালোবাসায়? সব তো ঠিক ছিল, কথা দিয়েছিল আমায়। আমি স্টাডি শেষ করে ফিরলে ও আমাকে বিয়ে করবে, ওর ডক্টর বর হয়ে ফিরবো আমি। কিন্তু 2 বছর না যেতেই সব কিছু এলোমেলো করে দিল। যোগাযোগ বন্ধ করে দিল আমার সাথে। মেসেজ, ইমেল, ফেসবুক সব বন্ধ করে দিল। বাবাকে কতবার জিজ্ঞেস করলাম ওর কথা, বলল কোথায় গিয়েছে কিছু জানে না। আঙ্কেল আন্টির হঠাৎ মৃত্যুতে হারিয়ে যায় জান্না আমার জীবন থেকে। রাফাত থামলো, তার দিকে কৌতূহলী দীপ্ত হয়ে তাকিয়ে আছে ইশাক। স্বাভাবিক গলায় রাফাত আবার বলল, ভাগ্যিস ওর স্কুলে গিয়েছিলাম। শুনেছি গত 1 বছরে একবার এসেছিল ওখানে। ওর 8-এর রেজিস্ট্রেশন কার্ড নাকি হারিয়ে ফেলেছে। সেখান থেকেই ঠিকানা পাই, না হলে তো কখনো জানতেই পারতাম না আমি। ইশাক দম ফেলে যা এতক্ষণ সে আটকে রেখেছিল। থমথমে ঘরে ফ্যানের শো শো আওয়াজ ছাড়া আর কিছুরই সারা শব্দ নেই। না আছে এক বিদঘুটে আওয়াজ। শাইক ঘুমোচ্ছে আর সারের মতো তার নাসিকা গ্রন্থি থেকে ডেকে চলেছে। তপ্ত দিনেও কেউ এইভাবে শান্তিতে ঘুমায়? সারা ঘরময় উষ্ণতা। সূর্য পশ্চিম আকাশে হেলতে শুরু করলেও তার তেজ কমেনি। তার রোশনি বর্ষিত হচ্ছে লাগাতার। ড্রয়িং রুমের কাউচে বেসামাল হয়ে তন্দ্রাচ্ছন্ন শাইখের এমন আওয়াজে বিগড়ে যায় শারহানের মস্তিষ্ক। শাইখের মুখের উপর থেকে পাতলা চাদরটা সরাতেই চোখের পাতা প্রশস্ত করে শারহান। সমস্ত মুখে ঘাম জমে আছে। চোখের নিচটা মনে হয় কোনো অগভীর কুয়া। ভুরু কুঞ্চি করে গাঢ় গলায় ডেকে ওঠে শারহান, শাইখ। নড়ল না শাইখ, বরং তার ঘ্রাণেন্দ্রিয় আওয়াজ তুমুল ঝড় তুলল। এই একটা জিনিসই শারহানের শাইখের পছন্দ না। শারহান নাক ফুলিয়ে বিরক্তিকর গলায় সজোরে ডেকে ওঠে, শাইখ। ঘুমন্ত শাইখের কানে তা বাঘের গর্জনের মতো শোনালো। এলোপাথারি উঠেই চমকিত গলায় বলতে লাগলো, কে? আমি কিছু করিনি। শারহান ঠাট্টার ছলে দুটো গাঁট্টা মারে শাইকের মাথায়। শার্টের কলারটা ছাড়িয়ে কাউচে বসে দমদমে গলায় বলল, এই গরমে কেউ এইভাবে ঘুমায়? মারা পড়বে বুঝলে, বিয়ের আগেই বিধবা হবে তোমার বউ।
শাইক প্রাণ খুলে শ্বাস নিল। এই বেলা দুপুর সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। কে একজন তার পেটে একটা রামদা ঢুকিয়ে নাড়িবুড়ি বের করে এনেছে। নিমিঝিমি চোখের পাতা পূর্ণ প্রকাশ করে শারহানকে ভালো করে দেখে। 12 কয়েক ঢুক গিলে শাইক স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর লোকটার সাথে শারহানের অদ্ভুত মিল। নিজের ভবিষ্যৎ শঙ্কায় আটকে ওঠে শাইক। পর মুহূর্তে শান্ত শান্ত শ্বাস ফেলে। দিন দুপুরের দেখা স্বপ্ন সত্যি হয় না, এগুলো শয়তান দেখায়। কিন্তু শাইকের মনে আবার এক অদ্ভুত প্রশ্ন জাগ্রত হলো। তার স্যার তো শয়তানের থেকেও কম নয়। নেহাত লোকটাকে শাইক ভালোবাসে বলে এত কিছু পরও ছাড়তে পারে না। অবশ্য তার একার কি দোষ, মেয়েগুলোও যাচ্ছে তাই। বিবাহিত পুরুষের সাথে এত কিসের মাখামাখি? জান্নাইয়ের সাথে বিয়ের পর শারহানের সব গার্লফ্রেন্ড তার স্ত্রীর কথা জেনেও সম্পর্কে জড়িয়েছে, কিন্তু এক্ষেত্রে তারা নিজেরা জানে না তারা ছাড়াও শারহানের একাধিক নারী সঙ্গী রয়েছে। এর মধ্যে কিছু খুন হয়, আর কিছু মেয়েকে শারহান তার মধু ফুরাতেই ছুঁড়ে ফেলে দেয়। ঘুমো ঘুমো গলায় শাইক বলল, না মানে। শারহান গম্ভীর অভিব্যক্তিতে সশব্দে প্রশ্ন ছড়ে, ইহতিশাম ফিরেছে? শাইক কোনো মতে চোখ পাল্লা দুটো টেনে ধরে মিনমিনে গলায় বলল, জি স্যার, কাল রাতেই ল্যান্ড করেছে। এতদিন ইতালি ছিল। দুর্বোধ্য হাসে শারহান। দৌড়ে তার কোলে এসে হুমড়ি খেয়ে পড়ে তিতি। চটপটে গলায় প্রশ্ন করে, মামা, পরিমার কি হয়েছে? তিতি শারহানের উত্তরের প্রত্যাশা না করে মাথা নিচু করে অভিমানের স্বরে বলল, পরিমা আমার সাথে কথা বলছে না, তুমি কি তাকে বকেছ? শারহান মিষ্টি হেসে তিথির গালে চুমু খেয়ে বলল, না তো মামুনি, কেন, পরিমা কিছু বলেছে? তিথি নিঃশব্দে মাথা হেলিয়ে না বোধক সম্মতি দেয়। অভিযোগের সুরে বলল, মা যে পরিমার ঘরে যেতে দেয় না, তাই বুঝি? আচ্ছা, মামা নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। তিতি শারহানের গালে শক্ত চুমু খেলো। জাবিন তার এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হচ্ছিল। তাকে দেখে জোর গলায় প্রশ্ন ছুড়ে শারহান, কোথায় যাচ্ছিস? শারহানের প্রশ্নে দমকে যায় জাবিন। তিক্ততায় ভরে যায় তার মন। চোয়ালের পেশি শক্ত হয়ে আসে, কিন্তু নিজেকে স্বাভাবিক করে পেছন ফিরে নম্র গলায় বলল, কোচিং। শারহান নিজের হাত ঘড়িতে তাকায়, তপ্ত চোখে তাকিয়ে গাঢ় গলায় বলল, কোচিং 3টায়, এখন তো 2টো বাজে। জাবিন শক্ত গলায় প্রত্যুত্তর করে, এক্সট্রা ক্লাস আছে। শারহান আগের মতোই বলল, ওয়েল, এক্সট্রা ক্লাস যেন কোচিংয়েই হয়, অন্য কোথাও না। তাচ্ছিল্য হাসলো জাবিন। নরম পায়ে বেরিয়ে আসে সে। শারহানকে তার একটা বিষাক্ত সাপ ছাড়া কিছুই মনে হয় না। তার থেকে দূরত্ব বজায় রাখতে চায় সে, কিন্তু জাবিনের চিন্তায় জান্নাকে নিয়ে। সে মরণ ফাঁদে পড়েছে। আদৌ কি মুক্তি মিলবে তার? শুভ্রাকে ডেকে ওঠে শারহান। রান্নাঘরে ছিল সে। জমিরের কথা জিজ্ঞেস করতেই বলেও তিনি আড়তে গিয়েছেন। আজ অনেক বড় একজন ডিলারের সাথে আলোচনা হবে, সাথে সেরাজও আছে। ব্যবসায়িক সব কাজে এখন সেরাজই জমিরের ভরসা। সেরাজের আপন কেউ নেই, তেমন শুধু একটা বোন আছে। হোস্টেলে লেখাপড়া করে। উত্তরাঞ্চলে বাড়ি হওয়ায় এক রাতের ঝড় বৃষ্টিতে সব নিঃশেষ হয়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় সেরাজ আর তার বোন। এখানে সেখানে দিন যাপন করতে করতে এক সময় এসে পড়ে জমিরের কাছে। সেরাজ নিজের কাছে অত্যন্ত মনোযোগী এবং নির্লোভ। তার কাছে কাজের প্রতি একাগ্রতা আর সৎ মানসিকতায় খুশি হয়ে নিজের মেয়েকে তার হাতে তুলে দেয় জমির। যেহেতু একটাই মেয়ে আর সেরাজের কেউ নেই, তাই বিয়ের পর থেকে সেরাজ এখানেই থাকে। নির্বিকার গলায় শারহান বলল, শাইককে খেতে দাও আপু। শুভ্রা মাথা চাকিয়ে খাবার বাড়তে যায়। শাইক এখনও ঝুলে যাচ্ছে। কাল সারা রাত ইতিশামের খবর নিয়ে পড়েছিল, তাই ঘুমাতে পারেনি। শারহানের ধমকেই খাম্বার মতো উঠে দাঁড়ায় শাইক। শারহান মৃদুছন্দে হাসে। তিতিকে লক্ষ্য করে বলল, তিতি শোনা, বলো তো, খালি পেটো মে? তিতি একগাল হেসে উচ্ছ্বসিত গলায় বলল, খালি পেটো মে দিমাগ কি বাত্তি না হিজালতি। মাই প্রিন্সেস। শারহান তার নাক ঘষতে থাকে। তিতির গালে তাদের দাঁতের সাথে দাঁত চেপে বলল, আমার তিতি সোনা ইজ বেস্ট। তিতি আর আদো আদো বলিতে বলল, হ্যাঁ মামা, তিতি ইজ বেস্ট। তিতির কথায় শাইকও হেসে ফেলে। বাচ্চারা আসলেই ফেরেশতা রূপ হয়, আর মেয়েরা তো জান্নাত। হঠাৎই কপালে ভাঁজ ফেলে উদ্বিগ্ন গলায় শাইক বলল, বলছিলাম স্যার, ম্যাগনোলিয়া ম্যামও কি? শারহান প্রত্যুক্তি করল না, প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে রহস্য হাসলো। শাইক বাকিটা বুঝে নিল। মৃদু গলায় বলল, ইহতিশাম কি ছেড়ে দিবে এবার আপনাকে? যদি সে জানতে পারে। বাঁকা হাসে শারহাম। থমথমে গলায় বলল, না, এবারও আমাকে ছাড়বে না, আমি ওকে ছাড়বো না। এবার ও আমাকে ছাড়বে না, আমি ওকে ছাড়বো। ওর সাথে পুরনো হিসেব বাকি আমার। চোখ পিটপিট করে ঢোক গেলে শাইক। ইহতিশামকে নিয়ে ভীত সে। অলরেডি বাংলাদেশের মাটিতে পা রেখে ফেলেছে, তার উপর আবার খুন। শারহানকে নিয়ে শঙ্কিত সে। লোকটা বুঝি এইবার সত্যিই ফাঁসলো। তবে কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। দিদিকে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরে শারহান। বিরক্তি নিয়ে স্বগতি করে বলল,
একটা আপদ বিদায় না হতে আরেকটা, শালা তুজপাতা লাইফ। শারহানের দিকে ড্যাব ড্যাব করে তাকায় তিতি, কিন্তু নিজের মামার উচ্চারিত অস্পষ্ট শব্দের কোনো অর্থোদ্ধার সে করতে পারল না। তিতিকে ঘরে নিয়ে বিছানার কাছে যেতেই শারহানের কোল থেকে অধৈর্য হয়ে নেমে পড়ে। জান্নায়ের কাছে গিয়ে তাকে টপাটপ চুমু খেয়ে নেয়, আহ্লাদি গলায় বলল, কি হয়েছে তোমার পরিমা? জান্না তিতিকে নিজের কোলে বসিয়ে বলল, কিছু হয়নি তো শোনা। তিতি চোখের পল্লব ছড়িয়ে অবিশ্বাস্য গলায় বলল, ও ও মা, তোমার এখানে কি হয়েছে? ব্যথা পেয়েছো? জান্নাইয়ের চোখে চোখে যায় শারহানের দিকে। নিজের ঘামার্ত শার্ট চেঞ্জ করে একটা চেক শার্ট পরে নেয়, চুলের ওপর হাত চালিয়ে তো তা সেট করতে ব্যস্ত। তিতির কথার উত্তর না দিয়ে ব্যস্ত গলায় বলল, আপনি কি চলে যাবেন? শারহান জান্নাইয়ের সামনে এসে দাঁড়ায়, তার কুলচরে বসে আছে তিতি। তিতির হাসি হাসি মুখে উজ্জ্বলতা। শারহান বাঁ হাত পকেটে গুজে হালকা ঝুঁকে জান্নাইয়ের কপালে উষ্ণ চুম্বন করে। মামার এহেন কাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছিল তিতি। উঠে দাঁড়িয়ে চটপটি গলায় বলল, আমিও। শারহান একই ঘটনার পুনরাবৃত্তি করে খুশিতে গদগদ হয়ে যায় তিতি। শারহান কোমল গলায় বলল, মাই লিটল প্রিন্সেস। জান্না এখনও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। শারহান তার প্রশ্নের প্রত্যুক্তি করে, বি রিল্যাক্স, আপনি ঠিক না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। আশ্বস্ত হয় জান্না। সে এখন অনেকটা সুস্থ, তবে পুরোপুরি নয়। স্কুলে যাওয়া সহ রুম থেকে বের হওয়া বন্ধ তার। তিতিকে কোলে নিয়ে তাকে আদর করায় ব্যস্ত শারহান। জামিন ঠিক যতটা শারহানকে ঘৃণা করে, ঠিক ততটাই তিতিকে ভালোবাসে শারহান। যতই শারহান বাড়িতে আসে, তিতির জন্য কিছু না কিছু নিয়েই আসে। জান্নাইয়ের মন আন্দোলিত হয়। তার ভাবনা, নিজের সন্তানকেও ঠিক এতটাই বাসবে তো শারহান। নিস্তব্ধ চারপাশ, অনবরত ঘুরতে থাকা ফ্যানের আওয়াজ। সময় চলছে বসন্তের শেষের দিনগুলোর। গরমে তিক্ত অনুভূতির মাঝেও একরাশ শঙ্কা। আর কয়েক মাস পরেই জান্নাইয়ের পরীক্ষা। স্যারদের মুখে নিত্য নতুন সহায়িকা বইয়ের কথা শুনতে শুনতে ঝিমিয়ে ওঠে মস্তিষ্ক। এত বইও কি কেনা যায়? স্যারদের মুখেও সেই জৈন মনীষীর বাণী, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। তাই বলে সারা বছর বই কিনবো নাকি? সৃজনশীল হয় এখন তো আরও ঝামেলা। এত এত প্রশ্ন, উফ, অসহ্যকর। জান্না এখন সুস্থ, সে এখন স্কুলে আসে। শারহান চলে গেছে তার গতানুগতিক কাজে। একগাদা পড়া জমে রয়েছে জান্নায়ের। স্যারদের দেওয়া সাজেশনের প্রশ্নের উত্তর খুঁজে পেতে সহায়িকা বইয়ের ধারস্থ হতে হয়। তাই লাইব্রেরিতে এসে বই খুঁজছে জান্না। পুরো লাইব্রেরিতে সারিবদ্ধ করে সেলফ রাখা এবং নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বই রাখা। জান্না আলতো হাতে নিজের মেকআপটা উঠিয়ে টিস্যু দিয়ে মুখের ঘামটা মুছে নেয়। আগুন জ্বলছে যেন চারপাশে, বরকার ভেতরে শরীরটা জ্বলে যাচ্ছে, কিন্তু তবুও নিজেকে এইসবে অভ্যস্ত করার আপ্রাণ প্রচেষ্টা জান্নায়ের। একটা ছোট শ্বাস ফেলে আবারও ব্যস্ত হয় বই খোঁজায়। কাঙ্ক্ষিত বইটা হাতে নিয়ে উচ্ছ্বাসিত জান্না। এক পশলা আনন্দ নিয়ে পেছন ফিরতেই দমকে যায় সে। স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে রাফাত। গভীর থেকে গভীর হতে লাগলো রাফাতের চাহনি। জান্না কোনো প্রতিক্রিয়া করলো না। সে অতিমাত্রায় স্বাভাবিক আচরণ করলো। নিজের পাঠ্য লেখকের কেমিস্ট্রি বই ছাড়াও অন্য এক লেখকের বই খুঁজে নিল। তা হাতে নিয়ে দরজার দিকে পা বাড়ায় জান্না। রাফাত দরজায় তার পথ আগলে দাঁড়ায়। জান্না নিরুদ্বেগ, বই দুটো বুকের সাথে চেপে ধরে নিঃশব্দে রুদ্ধশ্বাসটা ফেলে। রাফাতের কাছাকাছি যেতেই বেপরোয়া ছুটতে থাকা রাফাতের বক্ষ স্পন্দন শুনতে পায় জান্না। তবুও সে নিজেকে সপ্রতিভ রাখলো। নম্র গলায় রাফাত বলল, কেমন আছো? জান্নাইয়ের মনে হচ্ছে কেউ তার শ্বাস চেপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে তার। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে জান্না। তবুও তার নিঃশ্বাস সে গিলে নিতে চায়। নিজেকে স্বাভাবিক করে জান্না বলল, যেতে দিন আমাকে। রাফাত পুনরায় একই ভঙ্গিতে বলল, কেমন আছো? জান্না স্থির হয়, কিন্তু তার স্মরণালী কাঁপছে। সে কিছু বলতে চাইছে, কিন্তু তা আবার দমিয়ে নিচ্ছে। ভয় পাচ্ছে না জান্না, কারণ সে জানে এই মানুষটা তার কোনো ক্ষতি করবে না, তার জন্য প্রাণ দিয়ে দিবে। যে তার রেড চিরি। মুহূর্তে নিজেকে অপরাধী মনে হলো জান্নায়ের নিজের কাছে। চোখের কোণে জল এসেও ফিরে গেল। এখন এইসবের কোনো মূল্য নেই। অনুভূতিরা বড্ড বেহায়া। পোড়ায় হৃদয় প্রেমানলে। যতই তীব্র হয় তাকে পাবার আশা, ততই ঠেলে দেয় দূরে। নিজের অনুভূতির পিঞ্জিরায় তালাবদ্ধ করে ধীর কণ্ঠে বলে ওঠে জান্না, যেতে দিন আমাকে। রাফাত চমৎকার হাসলো। সে হাসিতে শব্দ হলো না, কিন্তু ধীরচিত্তে থাকা জান্না তা অনুভব করলো। চোখ তুলে তাকালো সে। রাফাত হাস্যোজ্জ্বল চোখে জান্নাকে দেখলো। এই চোখ দুটো আজ অনেকদিন পর কাছ থেকে দেখছে সে। এই চোখের পাপড়ি একদিন প্রশস্ত হয়ে শুধু তাকেই দেখত।
সেখানে অন্য কেউ ছিল না, কিন্তু আজ আজ সব অতীত। রাফাত সশব্দে বলে ওঠে, কেমন আছো? বড্ড রাগ হলো জান্নায়ের। সে ক্ষিপ্ত হয়ে রাফাতের হাত সরাতে গেলেই রাফাত অন্য হাত দিয়ে তাকে লাইব্রেরির ভেতরের দিকে ছুড়ে দেয়। দরজা লাগিয়ে এক পা দরজায় ঠেসে দিয়ে দাঁড়ায়। তার চোখে মুখে অসংখ্য প্রশ্ন, যার উত্তর দিতে অপরাগ জান্না। জান্নাকে ছুড়ে দেওয়ায় সে বেঞ্চের সাথে গিয়ে ধাক্কা খায়। তা দেখেও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে রাফাত। কোমল গলায় সেই একই প্রশ্ন, কেমন আছো? তেতে ওঠে জান্না, তপ্ত গলায় বলল, ভালো। জান্না জানে রাফাতের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে একই প্রশ্ন করবে, তাই বাধ্য হয়ে সে প্রত্যুক্তি করে। নির্মল হাসে রাফাত। জান্না এর শ্বাস দীর্ঘ হচ্ছে, কম্পন শুরু হয়েছে তার শরীরে। রাফাত দুই হাত পকেটে গুজে সোজা হয়ে দাঁড়ায়। ধীর পায়ে আগাতে থাকে জান্না এর কাছে। একদম জান্না এর কাছে এসে দাঁড়ায়। প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে রাফাতের। তার সমস্ত শরীর, মন, মস্তিষ্ক আজ তৃপ্ত। জান্না এর চোখের দিকে তাকিয়ে বলল, রেড চেরি? নেকাবের ভেতর থেকে কেঁপে ওঠে জান্নার হৃদস্পন্দন। অধর ছড়িয়ে তপ্ত শ্বাস ফেলে সে। জান্না কখনো এই মানুষটার মুখোমুখি হতে চায়নি, কিন্তু ভাগ্য বড় অসহায়। রাফাত কিছুক্ষণ প্রগাঢ় দৃষ্টিতে চেয়ে থাকলো জান্নায়ের ওই প্রস্ফুটিত অক্ষিযুগলে। মিষ্টি হাসলো সে, মোলায়েম গলায় বলল, আমাকে ভুলে যাওনি তো রেড চেরি? জান্না দেখল না। একজন তৃষ্ণার্ত প্রেমিকের প্রেমের তৃষ্ণা বুঝেও সে ভাবলেশহীন। লম্বা একটা চঞ্চল শ্বাস টেনে নেয় জান্না। কণ্ঠে কঠোরতা টেনে জান্না বলল, আমাকে যেতে দিন। রাফাত ম্লান গলায় বলল, তোমার আমার মাঝে তো তুই থেকে তুমি ছিল, আপনি কখনো ছিল না জান্না। জান্না নিজেকে সংযত করে বিরস মুখে বলল, যেতে দাও আমাকে রাফাত। প্রসন্ন হাসল রাফাত। তার রেড চেরি তার নাম উচ্চারণ করেছে, যা তীরের মতো এসে বিঁধল তার বুকের ভেতর থাকা সেই কম্পিত নরম মাংসপিণ্ডে। কিন্তু তাতে কি ছিল, বিষ না অমৃত? রাফাত নিরুদ্বেগ গলায় বলল, এতটা পর কেন করলে জান্না? এই দেহ তো আমার অধিকার ছিল, এই মনে আমার নাম ছিল, এই চোখে আমার নামের কাজল ছিল, তোমার ওই ঠোঁটে আমার হাসি ছিল। আজ কেন তা অন্যের? রাফাত থামলো, বুক ভরে নিঃশ্বাস নিল সে। ইন করা শার্টের পেছনে কোমরে গুজে রাখা ছোট্ট ডায়েরিটা বের করে তা খুলে জান্নায়ের সামনে মেলে ধরে। জান্না নিঃশব্দে তাকালো। বুকে চাপা পড়া অবুঝ অনুভূতিগুলো কেন কেন যেন আশ্রে পড়েছে তার বুকের পাঁজরে। রাফাত নিরুদ্বেগ হাসলো, প্রসন্ন গলায় বলল, দেখো রেড চেরি, তোমার প্রিয় ফুল নিয়ে এসেছি আমি, চেরি ফুল। তোমার অপেক্ষায় দেখি শুকিয়ে গেছে। আবেগ ভরা চোখে জান্না দেখলো ফুলগুলো শুকিয়ে পাতলা কাগজের মতো হয়ে আছে। তার রস লেগে আছে ডায়েরিটার পাতায়, তবুও তা সুন্দর। রাফাত মিষ্টি গলায় আবার বলল, তুমি না বলেছিলে তোমার জন্য ড্রিম ক্যাচার নিয়ে আসতে? আমি এনেছি, একটা নয়, শখানেক। পুরো ঘর তোমার জন্য ড্রিম ক্যাচারে সাজিয়েছি আমি। তোমার টেডি বেয়ার তাও আমি এনেছি, সব এনেছি। কিন্তু তুমি কেন চলে গেলে, কেন হারিয়ে গেলে? জান্নাইয়ের বুকে হাতুড়ি পেটার শব্দ হয়। দুমড়ে মুচড়ে যাচ্ছে তার ভেতরটা। প্রমত্তা নদীর উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে অকুল পাথারে। জান্না কাঁপছে, তার অক্ষিণীর বাঁধ ভেঙেছে। রাফাত আবার তার অতিমাত্রায় শীতল গলায় বলল, তোমার জন্য রেড প্রিন্সেস গাউন নিয়ে এসেছি, পরবে না তুমি? আমার রেড চেরি হতে চেয়েছিলে তুমি, তবে আজ কেন আমায় তুমি পর করে দিলে জান্না? কি করে বদলে গেলে তুমি? আমি তো তোমার জন্যই তোমাকে ছেড়ে গিয়েছিলাম, তোমায় পাবো বলেই নিজেকে গড়তে গিয়েছিলাম। আজ দেখো কিছুই পাইনি আমি, না তোমাকে না নিজেকে। কেঁপে ওঠে জান্না। রাফাতের মুখ থেকে নিঃসৃত প্রতিটি শব্দে তার কিছু বলার নেই। রাফাতের তোয়াক্কা না করে সামনে পা বাড়াতেই ক্ষিপ্ত হয়ে জান্নায়ের সামনে গিয়ে দাঁড়ায় রাফাত। পকেটে দুহাত রেখে শক্ত কণ্ঠে বলল, বাধ্য করো না তোমায় স্পর্শ করতে। আমার কথা এখনো শেষ হয়নি। জান্না স্থির হয়। তার অতীত কেন ফিরে আসলো? কি করবে এখন সে? আর একটু সময় রাফাতের কাছাকাছি থাকলে সে ভেঙে গুড়িয়ে যাবে। কিন্তু এই মানুষটা তাকে বিক্ষিপ্ত হতে দিবে না। সহস্তে কুড়িয়ে নিবে তাকে, রাখবে তার সবচেয়ে মূল্যবান জায়গায়, যেখানে বহুকাল আগে তারই স্থান ছিল। পেছনে গিয়ে দাঁড়ায় জান্না। সে স্থির, নিশ্চল, নিথর। আচমকা ফ্লোরে আসন পেতে বসে রাফাত। মৃদু গলায় বলল, বসো জান্না। জান্না বিরক্তি করল না। সে স্মিত হাসলো। রাফাত ক্ষণকাল জান্নার দিকে অনিমেষ তাকিয়ে একরাশ অভিমান নিয়ে বলল, কি করে পারলে এত স্বার্থপর হতে? আমার অধিকার অন্যকে কেন দিলে তুমি? আর তো কয়েকটা বছর বাকি ছিল, আমি ফিরে আসতাম তোমার কাছে, যেমনটা তুমি চেয়েছিলে ঠিক তেমন হয়ে। জান্নায়ের নিস্তব্ধতায় তোলপাড় শুরু হয় রাফাতের বক্ষপিঞ্জিরায়। অদ্ভুত কাজ করে ফেলে সে। একটা বিশ্রী কথা বলে ফেলে সে জান্নাকে। বলল, এতটা জ্বালা উঠেছিল শরীরে, আর অপেক্ষা করতে পারোনি? জান্না কোনো প্রতিক্রিয়া করল না, শক্ত হয়ে বসে রইল।
রাফাতের প্রশ্নের বিপরীতে সে বলল, ভালো আছো তুমি? তাচ্ছিল্যপূর্ণ হাসলো রাফাত। তার আবার ভালো থাকা হাস্যকর। এ মেয়েটা কখনো ভেবেছে সে চলে গেলে তার কি হবে? ভাবেনি, স্বার্থবাদী। তবুও সরস গলায় উত্তর করল রাফাত, ভালো। আত্মা ছাড়া দেহ যেমন থাকে তেমনটা। রাফাত হাসলো। তার হাসিতে তার কষ্ট বের হয়ে আসতে চায়, কিন্তু তা সে অবদমন করল। অনুনয়ের স্বরে বলল, নেকাবটা খুলবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। জান্নাত দ্বিধান্বিত হয়ে সময় ক্ষেপণ করে, হালকা ঘাড় বাঁকিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ে রাফাত, সে অধিকার নেই আমার? জান্না আলতো হাতে তার নেকাবটা খুলতেই ঘামার্ত ফর্সা মুখটা টলটল করে ওঠে রাফাতের সামনে। প্রগাঢ় দৃষ্টিতে তাকে দেখছে রাফাত। জান্না অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে আছে। রাফাত প্রসন্ন হাসলো। তার চোখ জুড়িয়ে যায় রাগ, অনুরাগ, জেদ, অভিমান আর এক পশলা ভালোবাসায় জান্নায়ের চোখ ভরে আসে। তার দু চোখ আর নাকের ডগা লাল হয়ে আছে। ঘামার্ত মুখে লাইব্রেরির জানালা দিয়ে আসা এক চিলতে কুসুম রোদে ঝলমল করে ওঠে জান্নায়ের মুখমণ্ডল। আবেগ ভরা দুই দৃষ্টি রাফাতের। তার মনের কোণে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। তার হৃদয়ে গহীনে লুকিয়ে থাকা ভালোবাসা আজ পাখা মেলে উঠতে চায়, কিন্তু আজ সে বড্ড দেরি হয়ে গেছে। সেই মনে শুধু তার রাজ হওয়ার কথা, সেখানে আজ অন্য কেউ। যে শরীরের ভাজে ভাজে সে শিশুসুলভ চঞ্চলতা দেখেছে, আজ তা নারীদেহে পরিণত হয়েছে। যে চোখের গভীরে সে টেডি বিয়ারের জন্য কান্না দেখেছে, আজ সে চোখে এক অদ্ভুত নির্লিপ্ততা। রাফাত দীর্ঘশ্বাস ফেলল, আবেগী গলায় বলল, এতদিনে তোমার চুলও অনেক বড় হয়েছে, তাই না? মাথায় থাকা ইনারটা টেনে খুলে ফেলে যান না, কিন্তু রাফাতের দিকে তাকালো না সে। পারছে না সে এই মানুষটার দিকে তাকাতে। ক্ষীণ শ্বাস ফেলছে যান না। তার মনে যন্ত্রণা হচ্ছে। এই মানুষটাকে সে ঠকাতে চায়নি, কিন্তু যা হয়েছে তা সময়ের খেল, যাতে কারো হাত নেই। মানুষ বদলায় না, সময়ের সাথে বদলে যায় তার অনুভূতি। রাফাত এখনো গভীর দৃষ্টিতে দেখছে জান্নাকে। তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু পারবে না। তা ভাবতেই রাফাতের পুরুষ মন কেঁদে উঠল। তার সেই অশ্রুর সাথে সঙ্গী হলো তার কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম। ব্যস্ত হাতে তা মুছে নিল রাফাত। পুরুষ মানুষ প্রখর খণ্ড, ভেঙে চুরমার হলেও তা থেকে জল গড়াবে না। মৃদু হাসলো রাফাত, সরস গলায় বলল, অনেক বড় হয়ে গেছো তুমি, আরো সুন্দর হয়েছ। তোমার স্বামী নিশ্চয়ই পূর্বজন্মে পূর্ণ করেছে, তাই তো আমার হৃদয় ক্ষতবিক্ষত করে তার হৃদয়ের রানী হলে তুমি। জান্নাত নিঃশব্দে কাঁদল, কিন্তু তার চোখের পানি রাফাত দেখল না। নাক টানতেই তা বুঝতে পারে রাফাত। মাথা হেলিয়ে জান্নাকে পর্যবেক্ষণ করে বলল, কাঁদছো রেড চেরি? জান্নাত শক্ত হলো, দৃঢ় হয়ে বসলো। রাফাতের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, আমার কষ্ট হচ্ছে রাফাত। রাফাত ঠোঁট চিপে কিছুক্ষণ মাথা হেলায়। উঠে দাঁড়ায় সে, সেই সাথে জান্না। রাফাত আবারও জান্নাকে কাছে এসে দাঁড়ায়, গাড় হেলিয়ে জান্নার কানের কাছে গিয়ে বলল, যাও, কাল ঠিক এই সময় এইখানে আবার কথা হবে আমাদের। জানো তো, তোমার কষ্টে যেমন আমি মরতে পারি, তেমন আমার খুশির জন্য আমি মারতেও পারি। আমি অপেক্ষা করব তোমার জন্য। গো নাও। জান্নাত দাঁড়ালো না, কিছু ভাবলো না। চঞ্চল পা দুটো দ্রুত চালালো। বেরিয়ে আসলো লাইব্রেরি থেকে। লাইব্রেরির বাইরেও ইশাক দাঁড়ানো। ভুরু কুঞ্চি করে মোটা ফ্রেমে চশমাটা নাকের ডগার দিকে নামিয়ে জান্নাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে লাইব্রেরিয়ান আঙ্কেল জান্নাত তোয়াক্কা করলো না। হনহন করে নিজের ক্লাসের দিকে হাঁটা ধরল। লাইব্রেরি থেকে বের হলো শ্রান্ত রাফাত। চোখে মুখে অবিশ্বাস্য দীপ্ততা। ইশাক বন্ধুকে জড়িয়ে ধরল, সরস গলায় বলল, এবার তো সূর্য যা। বিরস হাসলো রাফাত। হন্তিদন্তি করে ক্লাসে ঢুকে যান না, তাকে দেখেই তাজ্জব বনে যায়। তিল বিস্মিত গলায় বলল, এই কি হয়েছে তোর? এই অবস্থা কেন? ক্লাসের ছেলেমেয়েরা বিস্ফোরিত চোখে দেখছে জান্নাকে। এই রূপে তাকে আগে কখনো দেখা যায়নি। খোপা করা চুল খুলে এলিয়ে রয়েছে পিঠে। সামনে থাকা ছোট ছোট চুলগুলো চোখে মুখে লেপ্টে আছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই জান্নার। রক্তিম চোখ দুটো মেলে হাতের উল্টো পাশ দিয়ে নাকের ডকা মুছে নেয়। ব্যস্ত হাতে ব্যাগ গুছাতে থাকে। তিল আবারও বিস্ময়কর কণ্ঠে প্রশ্ন ছুড়ে, কি হয়েছে বলবি তো? জান্নার রাগী গলায় বলল, কিচ্ছু না, বাসায় যাব আমি। কিন্তু তিলের কথায় কোনো ভাব প্রকাশ করলো না জান্না। গটগট করে বেরিয়ে আসে। করিডোর দিয়ে যেতেই দেখে রাফাত আর ইশাক নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। জান্না চোখ ফিরিয়ে দ্রুত পা চালায়। দুর্বোধ্য হাসে রাফাত। চঞ্চল গলায় বলল, ভয় পেয়েছে আমার রেড চেরি। ইশাক শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। হেলতে হেলতে ক্লাসে গিয়ে ঢুকে রাফাত। ম্যাগনোলিয়ার মৃত্যুতে রাফাতকে খণ্ডকালীন সময়ের জন্য শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। হায়ার ম্যাথের 3 জন টিচারের মধ্যে একজনের মৃত্যু আর অন্যজনের ছুটি থাকায় একার পক্ষে একজন শিক্ষকের ক্লাস সামলানো দায়। তাই নতুন শিক্ষক নিয়োগের
পর্যন্ত রাফাত নিবে কয়েকটা ক্লাস। বাড়িতে এসে ব্যাগ বোরখা সব বিছানায় ছুঁড়ে ফেলে জান্নাহ। ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে ঝমঝমিয়ে ঝরতে থাকে তার চোখের শ্রাবণের অধর ধারা। চিৎকার করে কেঁদে ওঠে জান্নাহ। তার মস্তিষ্ক যন্ত্রণায় ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে তার বক্ষপিঞ্জর। কি করে পারলো এত স্বার্থপর হতে সে? যে মানুষটা তাকে হাঁটতে শিখিয়েছে, দুনিয়া চিনতে শিখিয়েছে, তার একাকিত্ব দূর করে তাকে মুক্ত আকাশে উঠতে শিখিয়েছে, কি করে পারলো তাকে ঠকাতে? নিজের মনে অদ্ভুত অদ্ভুত অনুভূতির মায়া বুঝতে শিখিয়েছে, তার ব্যাখ্যা বুঝিয়েছে, কি করে তাকে একা করে দিল সে? নিজের গালে নিজেই চড় মারতে থাকে জান্নাহ। এতটা লোভী, এতটা নিজেকে নিয়ে কবে বিভোর হলো সে? জান্নাহের কানে বেজে ওঠে রাফাতের সে ডাক, রেড চেরি। সপ্রতিভ হয় জান্নাহ। নিজের অবাধ্য এলোমেলো মূল্যহীন চিন্তাগুলোকে জোর করে ঠাটিয়ে বলল, না, আমি তোমার রেড চেরি নই, আমি শুধুই রজনীগন্ধা, শুধুই রজনীগন্ধা। ঠুকরে ওঠে জান্নাহ। এই ছিল জান্নাহের পর্ব 13 থেকে 15 পর্যন্ত সবগুলো একসাথে।